বিবাহিত মহিলারা এসআইআর এর ফর্ম কিভাবে পূরণ করবেন? বিবাহিত মহিলাদেরকে যে এসআইআর এর ফর্ম দিয়ে গেছে সেটা যখন পূরণ করবেন, বাপের বাড়ির তথ্য দেবেন না শ্বশুর বাড়ির তথ্য দেবেন? 2002 এর তথ্য কিভাবে পূরণ করবেন? রিলেশন কাকে রাখবেন? এছাড়াও সম্পর্ক কি লিখবেন? স্বামীর নাম দেওয়া যাবে না কাকা জেঠা বা অন্যান্য সম্পর্ক দেওয়া যাবে? এই বিষয়গুলো নানান কনফিউশন আপনাদের রয়েছে। নাম ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিভাবে পূরণ করবেন? সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি সম্প্রচার, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এরপরেই কিন্তু ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে দেব। তো আপনারা যারা যারা পার্সোনাল লোন নিতে চান, আপনাদেরকে কিন্তু অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, অনেক কাগজপত্র জমা করতে হয়, অনেক ভেরিফিকেশন গ্যারান্টারে রাখার পর আপনারা কিন্তু পার্সোনাল লোন পান। তো আপনাদের জন্য এবার বাজাজ কোম্পানি আপনাদেরকে পার্সোনাল লোন অফার করছে। আপনারা কিন্তু খুব সহজে বাজাজ ফিনসেভ পার্সোনাল লোন নিতে পারবেন। বিশেষ করে কৃষকরা বা স্টুডেন্ট বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে 40,000 টাকা থেকে শুরু করে 55 লাখ টাকা পর্যন্ত আপনার এমার্জেন্সিতে আপনি কিন্তু পার্সোনাল লোন নিতে পারবেন। আপনাদের মাত্র 5 মিনিটে আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে কোনো রকম গ্যারান্টারেরও প্রয়োজন নেই এবং মিনিমাম অল্প কাগজপত্রের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করে এই পার্সোনাল লোন নিয়ে নিতে পারবেন। তো লোন মেটানোর জন্য আপনাদেরকে খুব সহজ পদ্ধতি রয়েছে। আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু লোন মেটাতেও পারবেন। তো যারা যারা এই পার্সোনাল লোন নিতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা ফর্ম পূরণ করবেন, কেওয়াইসি পূরণ করবেন এবং আপনার আবেদন সঠিক থাকলে 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভেল হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আর দেরি কিসের? যদি আপনি পার্সোনাল লোন নিতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি ফর্ম পূরণ করুন এবং পার্সোনাল লোন নিয়ে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চলুন এবার ফর্ম ফিল আপের পদ্ধতি বিবাহিত মহিলারা এসআইআর কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে বিওলো এই ধরনের ফর্ম দিয়ে যাবে, 2টি করে ফর্ম দিয়ে যাবে। ফর্মের উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এবং আপনার বিওলোর নাম, ফোন নাম্বার লেখা থাকবে। এবার বিবাহিত মেয়েটির ফর্ম কোথায় আসবে না, বিবাহিত মহিলাটির বর্তমানে 2025 সালে যেই বুথে নাম রয়েছে সেই বুথে বিওলো কিন্তু ফর্ম দিতে আসবে। ধরুন আপনার নাম যদি এখনও বাপের বাড়িতেই থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা যাবে বাপের বাড়ির ঠিকানায়। আর আপনার যদি বর্তমানে শ্বশুর বাড়িতে নাম থেকে থাকে তাহলে আপনার ফর্মটা আসবে শ্বশুর বাড়ির ঠিকানায়। এটা বোঝাতে পেরেছি? এবার এখানে দেখুন মোট 5টি ঘর রয়েছে। প্রথমে তো প্রথমের যে বক্স, এখানে আপনার নাম লেখা থাকবে, ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা এগুলো লেখা থাকবে। দ্বিতীয় ঘরে আপনার ক্রমিক সংখ্যা, ভোটার কার্ডের অংশ নাম্বার, বিধানসভার নাম, রাজ্যের নাম লেখা থাকবে এবং 3 নম্বর ঘরে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা বিওলোদের জন্য তারা স্ক্যান করে ফর্ম দিচ্ছে না দেয়নি সেগুলো তারা এন্ট্রি করবে, এটা নিয়ে আপনাদের কোনো কাজ নেই। 4 নম্বর ঘরে এখানে আপনার বর্তমানে ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে চেটানো অবস্থায় থাকবে, মানে ছাপানো অবস্থায় থাকবে। আর 5 নম্বর ঘরে এখানে আপনাদেরকে বর্তমানে একটি ছবি রঙিন চেটাতে হবে। এবার এখানে যে ছবিটি আপনি চেটাবেন সেই ছবিটি কীরকম হতে হবে এই নিয়ে অনেকের প্রশ্ন। এই ছবিটা রঙিন ছবি পাসপোর্ট মাপের দিতে বলেছে। ছবির ব্যাকগ্রাউন্ড বলেছে হালকা কালারের হতে, আপনি সাদা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, এছাড়াও নীল কালারের ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তবে অনেকেই সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পরামর্শ দিচ্ছে, তবে আপনারা নীল ব্যাকগ্রাউন্ড দিলেও কোনো সমস্যা আপনাদের নেই। তো আপনাদের যদি ছবি তোলা থাকে বাড়িতে রিসেন্ট কোনো ছবি, সেই ছবি দিতে পারেন। আর যদি ছবি তোলা না থেকে থাকে আপনি নতুন ছবি উঠে সেই ছবি এখানে দিতে পারেন। তো নতুন ছবি দিলে কি হবে, আপনার বাড়িতে যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর নতুন ভোটার কার্ড পাঠানো হবে তখন কিন্তু নতুন ভোটার কার্ডে আপনার এখন যে ছবিটি আপনি এখানে চেটাবেন সেই ছবিটা কিন্তু সেখানে থাকবে। তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিতে বলেছে, তারিখ, মাস, বছর। এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন, এটা অবশ্যই ইংরাজিতে লেখারই চেষ্টা করবেন। এই যে জন্ম তারিখটা আপনি দেবেন, এই জন্ম তারিখটা আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ থাকবে সেই ধরনের জন্ম তারিখটাই লিখতে হবে। এবার দেখা যাচ্ছে আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা নেই, তাহলে আপনি অন্য কোনো আইডি প্রুফ, সরকারি আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে বা অন্য কোনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, সেখানে যেই ধরনের জন্ম তারিখ লেখা রয়েছে সেই জন্ম তারিখ আপনি এখানে লিখে দেবেন। তারপর আধার কার্ডের নম্বর ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার বাড়ির নিজের মোবাইল নাম্বার না থাকলে বাড়ির কোনো সদস্যের ফোন নাম্বারও আপনি দিতে পারেন। একটা মোবাইল নাম্বার অনেকগুলো ব্যবহার করতে পারে, আপনার বাড়িতে 5 জন সদস্য রয়েছে, 5 জনের একটা মোবাইল নাম্বার 5 জনই ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই।
তারপর পিতা অথবা অভিভাবকের নাম, এই বিষয়টা বুঝতে হবে। এখানে কার নাম লিখবেন আপনারা বিবাহিত মহিলারা, আপনারা এখানে সবসময় আপনাদের পিতার নামটা লিখবেন। পিতা মানে আপনার জন্মদাতা বাবা যিনি, অর্থাৎ বাপের বাড়ির যিনি বাবা তার নামটা লিখবেন। এখানে কিন্তু শ্বশুর বাড়ির বাবার নাম লিখবেন না। আর যাদের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে তারাও স্বামীর নাম এখানে লিখবেন না। যতই আপনার ভোটার কার্ডে অভিভাবক স্বামী থাকুক না কেন, এখানে আপনি স্বামীর নাম লিখবেন না, কারণ স্বামীর নাম দেওয়ার আলাদা ঘর রয়েছে, আমি দেখাচ্ছি একটু পরেই। এইখানে যে নামটা আপনি লিখবেন এই নামের বানানটা আপনি এখানে বাংলাতেও লিখতে পারেন, আবার আপনি ইংরাজিতেও লিখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো যদি পারেন আপনি বাংলাতে লিখবেন, আর ইংরেজি যদি লেখেন ব্লক ক্যাপিটাল লেটারে আপনি লিখবেন, এটার সঙ্গে কোনো সমস্যা আপনার নেই। তারপর পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তো উপরে আপনি যার নাম দিয়েছেন উপরে আপনি পিতার নাম দিয়েছেন, পিতার এখানে ভোটার কার্ড যদি 2025 সালে প্রেজেন্ট থেকে থাকে, যদি থেকে থাকে বর্তমানে, তাহলে আপনি ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। আর ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই 2025 সালে যেই ভোটার কার্ড রয়েছে, যেই ধরনের নাম্বার রয়েছে সেই ধরনের নাম্বার লিখতে হবে। আগে অন্য ভোটার কার্ডের নাম্বার ছিল, বড় নাম্বার ছিল, সেটা কারেকশন হয়ে এখন ছোট হয়ে গেছে। তো কোন নাম্বারটা লিখবেন কনফিউশনে পড়ে যাচ্ছেন। তো আপনারা সবসময় এখানে এখনকার যে ভোটার কার্ডের নাম্বার সেটা আপনারা লিখবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি। আর যাদের বাবা মারা গেছে, যাদের বাবা মারা গেছে তারা তো এখানে পিতার নামে বাবার নাম লিখছেন, কিন্তু যেহেতু বাবা মারা গেছে, তার ভোটার কার্ড স্যারেন্ডার হয়ে গেছে, তারা এই ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর যাদের বাবা মারা গেছে তারা বাবার নাম যখন লিখবেন তার আগে লেট বা চন্দ্রবিন্দু এই ধরনের কোনো কিছু বসাবেন কি, এটা অনেকেই জানতে চেয়েছেন। না, ওই ধরনের কোনো কিচ্ছু বসাবেন না, আপনি শুধুমাত্র আপনার বাবার নামটাই লিখে দেবেন। মারা গেছে না জীবিত রয়েছে সেটা এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ আপনি যদি এখানে লেট উল্লেখ করে দেন তাহলে কিন্তু আপনার বাবার নামটা বুঝাবে, এখানে ধরুন আমি বিল্টু মাইতি লিখেছি, তাহলে আপনার বাবার নামটা বুঝাবে লেট বিল্টু মাইতি। ঠিক আছে, তখন আবার সমস্যা রয়েছে। তাই এখানে মারা যাক বা জীবিত থাকুক কোনো কিচ্ছু উল্লেখ করার দরকার নেই। তো এখানে যদি তার ভোটার কার্ড বর্তমানে থেকে থাকে তাহলে দেখবেন, নইলে ফাঁকা রেখে দেবেন। মায়ের নাম এখানে আপনার মেয়েটির অর্থাৎ বিবাহিত মেয়েটির মায়ের নামটা লিখে দেবেন। এটাও বাংলাতে ইংরাজিতে যে কোনো ভাষাতে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইংরাজিতে লিখলে ব্লক ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লিখবেন। তারপর মায়ের এপিক নাম্বার, যদি মায়ের ভোটার কার্ডের নাম্বার বর্তমানে থেকে থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখন আপনি এখানে লিখে দেবেন। আর যদি দেখা যায় মাও মারা গেছে, মায়ের ভোটার কার্ড স্যারেন্ডার হয়ে গেছে, বর্তমানে 2025 সালে মায়ের ভোটার কার্ড নাম্বার নেই, তাহলে আপনি এখানে ফাঁকা রেখে দেবেন, কোনো সমস্যা নেই। এবার এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, তো এই ঘরটিতে বিবাহিত মেয়েরা তারা তাদের স্বামীর নামটি লিখবেন। স্বামীর নামের বানান বাংলাতেও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সব থেকে ভালো হয় স্বামীর যেহেতু ভোটার কার্ডটা রয়েছে, যদি ভোটার কার্ড থেকে থাকে স্বামীর, তাহলে সেখানে ভোটার কার্ডে যেরকম নামের বানান রয়েছে সেরকম আপনি লিখে দেবেন। বাংলাতেও লিখতে পারেন বা ইংরাজিতে লিখলে ব্লক ক্যাপিটাল লেটারে আপনারা বড় হাতের লিখে দেবেন স্বামীর নামটা। এবার স্বামীর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে এখানে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা আপনি লিখে দেবেন। এবার ধরুন আপনার স্বামী মারা গেছে, তাহলে স্বামীর ভোটার কার্ডটা স্যারেন্ডার হয়ে গেছে, স্বামীর ভোটার কার্ড বর্তমানে আর নেই, তাহলে এখানে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না। আর যাদের ডিভোর্স হয়ে গেছে, বিবাহিত মেয়েদের যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু এখানে স্বামীর নাম, স্বামীর ভোটার কার্ডের নাম্বার এগুলো কিন্তু আপনারা লিখবেন না। তারপর এবার মেন যে জায়গাটা আসি, এসআইআরের যে তথ্য লাস্ট 2002 সালে যে এসআইআর হয়েছিল তার তথ্যটা আপনি কিভাবে পূরণ করবেন। এখানে বাম দিকে একটি ঘর রয়েছে, ডান দিকে একটি ঘর রয়েছে, এই দুটি ঘরের মধ্যে যে কোনো একটা দিক আপনাকে পূরণ করতে হবে। বারবার বলছি, মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুদিকটাই পূরণ করে দেখিয়েছি। তো আপনারা কিন্তু যে কোনো এক দিক পূরণ করবেন। এবার কোন দিকটা কাদেরকে পূরণ করতে হবে, বাম দিকটা হচ্ছে বিবাহিত মেয়েটির নিজের নামে যদি 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই বিবাহিত মেয়েটি নিজের বাম দিকের ঘরটা পূরণ করবে। আর ডান দিকের ঘরটা কার জন্য, না বিবাহিত মেয়েটির নিজের নাম নেই, নিজের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, তাহলে তার সেই বিবাহিত মেয়েটির বাপের বাড়ির বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা, হ্যাঁ, তার নাম রয়েছে কি না, বা আরেকটাও এখানে সম্পর্ক দেওয়া যাবে, বিবাহিত মেয়েটির মায়ের বাবা মা মানে তার মামা দাদু বা যেটা হচ্ছে মামা দিদা, তাদের নামও 2002-এর লিস্টে রয়েছে কিনা আপনাদেরকে খুঁজে তার মধ্যে থেকে যে কোনো একজনের নাম লিখতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে আগে বাম দিকেরটা দেখিয়ে দিচ্ছি। যদি বিবাহিত মেয়েটির নিজের নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এখানে সেই বিবাহিত মেয়েটির যে 2002-এর ভোটার লিস্ট সেটা ডাউনলোড করে সেখানে দেখতে হবে বিবাহিত মেয়েটির নাম
কি রয়েছে, সেখানে নামের বানান কি রয়েছে, সেখানে যেহেতু বাংলাতে লেখা রয়েছে নামের বানানটা, তাই এখানে যখন পূরণ করবেন বাংলাতেই লিখবেন। তো 2002-এর লিস্ট অনুযায়ী নামের বানানটা লিখবেন, সেখানে যদি ভুল নামের বানান থাকে ভুল নামটাই এখানে আপনাকে লিখতে হবে। তারপর এপিক নম্বর যদি থাকে তো 2002-এর লিস্টে যেমন ভোটার কার্ডের নাম্বার থাকবে, অনেকের ভোটার কার্ড কারেকশন হয়ে বর্তমানে এখন ছোট ভোটার কার্ড নাম্বার হয়ে গেছে, আগে বড় নাম্বার ছিল। তো আপনারা কিন্তু সেই 2002-এ যেমন ভোটার কার্ডের নাম্বার ছিল, যদি বড় নাম্বার থাকে সেই বড় নাম্বারটাই লিখবেন। আবার অনেকের 2002-এর লিস্ট দেখা যাচ্ছে যে সেখানে 2000 যে সচিত্র পরিচয়পত্র নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা লেখা নেই, সেখানে ফাঁকা রয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ফাঁকাই রেখে দেবেন। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু যদি আপনাদের ভোটার কার্ডের লিস্টে নাম্বার না লেখা থাকে নাম্বার এখানে লিখবেন না। তারপর আত্মীয়ের নাম, তো 2002-এর লিস্টে আত্মীয় কে ছিল আপনার, এখানে বিবাহিত মেয়েটি তার নাম লিখেছে, তো তার আত্মীয় 2002-এর লিস্টে কে ছিল, সেখানে যদি তার বাবা থাকে বাবার নাম, যদি তার সেখানে স্বামী থাকে স্বামীর নাম, যার নাম সেখানে দেওয়া ছিল তার নামটাই কিন্তু এখানে দিতে হবে 2002-এর লিস্টে যেমন থাকবে। আর এবার সম্পর্কটা কি দেবে, সম্পর্কটাও 2002-এর লিস্ট অনুযায়ী, দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি 2002 লিস্ট অনুযায়ী সেখানে যে সম্পর্কটা রয়েছে, সেখানে যদি বাবা লেখা থাকে বাবা লিখবেন, মা লেখা থাকলে মা লিখবেন, স্বামী লেখা থাকলে স্বামী লিখবেন, সেখানে যেমন লেখা থাকবে সেরকম লিখবেন। সেখানে যদি ভুল লেখা থাকে ভুলটাই এখানে লিখতে হবে 2002-এর তথ্যগুলো, এখানে 2002 লিস্ট অনুযায়ী আপনাদেরকে সম্পর্কটা লিখতে হবে। তখন যেই জেলা ছিল 2002-এর লিস্টে যখন আমার নাম ছিল তখন আপনি কোন জেলায় ভোট দিতেন, তো সেই জেলার নামটা আপনি লিখবেন, এখানে রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনি লিখে দেবেন। তো এই যে বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবেন না 2002-এর লিস্টে দেখুন উপরেই 196 চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম চন্দ্রকোনা, আপনি লিস্ট ডাউনলোড করে আপনারটা দেখে নেবেন কত রয়েছে। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার আমাদের 196 হবে, অংশ নম্বর হবে 25, আমরা 25 লিখে দিয়েছি, আর ক্রমিক সংখ্যা হচ্ছে আপনি যেই ব্যক্তিটি হবেন আপনার তথ্য যেটা দিচ্ছেন তার বাম দিকে দেখুন ক্রমিক নাম্বারের ঘর রয়েছে, সেখানে সিরিয়াল নাম্বারের যে নাম্বারটা আপনার হবে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। বুঝতে পেরেছি বাম দিক, তো যারা বাম দিক পূরণ করবেন তাদেরকে ডান দিক আর পূরণ করতে হচ্ছে না। এবার বিবাহিত মেয়েটির ধরুন নিজের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাহলে দেখতে হবে তার বিবাহিত মেয়েটির বাপের বাড়ির বাবা মা দাদু ঠাকুমা বা মামা দিদা মামা দাদু তাদের কার নাম রয়েছে তাকে সেটা খুঁজতে হবে। তো সেজন্য আপনার বাপের বাড়ির যেখানে ঠিকানা সেখানকার বুথের 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে দেখতে হবে কার কার নাম আপনি খুঁজে পাচ্ছেন। প্রথমে দেখবেন আপনার মেয়েটির ক্ষেত্রে বলছি, বিবাহিত মেয়েটির ক্ষেত্রে যে আপনার বাবার নাম বা মায়ের নাম কারো রয়েছে কিনা আগে খুঁজে দেখবেন, যদি না থাকে তখন দাদু ঠাকুমার নাম খুঁজে দেখবেন, সেটাও যদি না থেকে থাকে তখন আপনাকে দেখতে হবে আপনার মামা দাদু বা আপনার মামা দিদা তাদের কারো রয়েছে কিনা। ঠিক আছে, তো সবার প্রথমে আপনি খুঁজে দেখলেন যে আপনার বাবার নাম সেখানে আপনি পেয়ে গেছেন, মেয়েটির বাবার নাম 2002-এর যেখানে ছিল ঠিকানা সেখানে আপনি লিস্ট ডাউনলোড করে দেখলেন বাবার নাম রয়েছে, তো এখানে আপনি সেই বিবাহিত মেয়েটি তার বাবার নামটা লিখে দেবে। বাবার নামটা অবশ্যই কিন্তু 2002-এর লিস্টে যেমন নামের বানান থাকবে বাংলাতে আপনি লিখে দেবেন 2002 লিস্ট অনুযায়ী, বারবার কিন্তু বলছি, সেখানে ভুল বানান থাকলে ভুল বানানই লিখবেন। এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, যদি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার 2002-এর লিস্টে লেখা থেকে থাকে সেখানে যেমন লেখা রয়েছে, আগে তো বড় নাম্বার ছিল এখন ছোট নাম্বার হয়ে গেছে, বা এখন বাবা আপনার মারাও গিয়েছে, কোনো সমস্যা নেই, আমরা 2002-এ যেমন তথ্য ছিল সেরকমটাই আপনাকে লিখতে হবে। বাবা যদি এখন বর্তমানে মারা গিয়েও থাকে 2002-এর লিস্টে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার সেখানে লেখা রয়েছে, সেখানে যে নাম্বারটা লেখা রয়েছে সেটাই আপনি এখানে লিখে দেবেন। তারপর আত্মীয়ের নামে 2002-এর লিস্টে আত্মীয়র নামটা কে ছিল, তো এখানে ধরুন আপনি আপনার বাবার নাম লিখেছিলেন, বাবার আত্মীয় 2002-এর লিস্টে যেটা ছিল সেটা আপনি এখানে লিখে দেবেন। 2002 লিস্ট অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে, 2002-এর লিস্টে যেমন আত্মীয়র নামটা থাকবে সেই আত্মীয়ের নামটাই আপনি লিখবেন। তারপর এবার বলেছে দেখুন এখানে যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বাম দিকে দেখুন আমরা সম্পর্কটা লিখেছিলাম 2002 লিস্ট অনুযায়ী, এবার ডান দিকের সম্পর্কটা লিখতে হবে ভোটারের সঙ্গে কি সম্পর্ক, মানে বিবাহিত মেয়েটির সঙ্গে কি সম্পর্ক। বিবাহিত মেয়েটি প্রথমে যদি বাবার নাম লিখে তাহলে এখানে সম্পর্কে পিতা লিখতে হবে, বিবাহিত মেয়েটি যদি এখানে তার মায়ের নাম লিখে তাহলে সম্পর্কে এখানে মাতা লিখতে হবে, বিবাহিত মেয়েটি যদি এখানে তার ঠাকুরদার নাম লিখে তাহলে সম্পর্কে এখানে ঠাকুরদা লিখতে হবে, বিবাহিত মেয়েটি যদি এখানে তার ঠাকুমার নাম লেখে তাহলে এখানে কিন্তু সম্পর্কে ঠাকুমা লিখতে হবে। এইখানে সবসময় সম্পর্কটা ভোটারের সঙ্গে কি সম্পর্ক মানে বিবাহিত মেয়েটির সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে। 2002-এর যে সম্পর্কটা লেখা রয়েছে লিস্টে সেখান থেকে সম্পর্কটা এখানে আপনি লিখবেন না,
বাম দিকের ক্ষেত্রে 2002 লিস্ট অনুযায়ী আপনি সম্পর্ক লিখেছেন, ঠিক আছে, কিন্তু ডান দিকের ঘরটা যখন পূরণ করবেন সেখানে সবসময় আপনার সঙ্গে কি সম্পর্ক, সে বিবাহিত মেয়েটির সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। উপরে আপনি যার নাম দিবেন তার সঙ্গে বিবাহিত মেয়েটির কি সম্পর্ক, যিনি আবেদন করছেন সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। এবার জেলা, তখন আপনি কোন জেলায় মানে যার নামটা আপনি দিয়েছেন তার যেই জেলা ছিল সেই জেলাটা এখানে লিখবেন। এখানে আপনি আপনার বাবার নাম দিয়েছেন, তাহলে বাবা 2002-এ যেই জেলায় ছিলেন সেই জেলার নামটা দেবেন, রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। এইভাবে কিন্তু আপনাদেরকে বিষয়টা করতে হবে। এবার আপনারা দাদু ঠাকুমা মা বাবা কারোই পেলেন না, তখন আপনাদেরকে ওই যে বললাম মামা দাদু মামা দিদা তাদের নাম রয়েছে কিনা সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে লিস্ট থেকে। তাদের নাম যদি থেকে থাকে তো সেরকম আপনি তাদের নাম লিখবেন, এপিক নাম্বার, আত্মীয়ের নাম এবং সম্পর্ক। যদি এখানে মামা দাদু লিখে থাকেন তাহলে সেরকম আপনাকে এইখানেও কিন্তু সেটা উল্লেখ করে দিতে হবে, যার নামটা লিখবেন সেই সম্পর্কটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবার একটা প্রশ্ন, স্বামীর নাম এখানে দেওয়া যাবে কি না? স্বামীর 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, সেটা কি দেওয়া যাবে না? স্বামীর নাম দিয়ে কোনোভাবেই কিন্তু আপনি 2002-এর তথ্য এখানে দিয়ে আপনি নাম তুলতে পারবেন না। কারণ উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরুন একটা বাংলাদেশের মেয়ে, সে ভারতবর্ষে এসে ভারতবর্ষে এসে বিয়ে করেছে, তাহলে স্বামীর নাম 2002 ছিল, তাহলে সেও তো তাহলে ঢুকে যেতে পারছে, বাংলাদেশের মেয়ে হয়ে এখানে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। ওই কারণে কিন্তু স্বামীর ঘরের তথ্য দিয়ে কোনোভাবেই কিন্তু এখানে পূরণ করা যাবে না। সব সময় কিন্তু আপনার বাপের বাড়ির তথ্য দিয়ে এখানে পূরণ করতে হবে। ঠিক আছে, তারপর আপনি নিচে চলে আসবেন, এখানে সই করার জায়গা রয়েছে, এখানে আপনাকে সই করতে হবে, বিবাহিত মেয়েটিকে সই করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দেবেন, এবং বিবাহিত মেয়েটি যদি বাইরে কাজ করে থাকে তার বাড়ির যে কোনো সদস্য তার হয়ে ফর্ম পূরণ করে দিতে পারেন, এবং সম্পর্কে সে কে হয় সেটা উল্লেখ করে তারিখ সমেত আপনি করতে পারেন। তারপর এখানে বিওলো সমস্ত কিছু মিলিয়ে এখানে সই করবে, এবং দুটো ফর্মই আমাদেরকে পূরণ করতে হবে। দুটো ফর্মেই বিওলো সই করবে, দুটো ফর্মেই আপনাকে ছবি চেটাতে হবে, দুটো ফর্মেই আপনাকে সই করতে হবে। একটা ফর্ম বিওলো নিয়ে চলে যাবে, একটা ফর্ম কিন্তু আপনাকে আপনার বাড়িতে রিসিপ্ট হিসাবে রেখে দেবে, আপনার কাছে থাকবে সেটা। একটা বিষয়, যখন আপনারা ফর্ম জমা করবেন এর সঙ্গে কোনো কাগজ আপনাদেরকে জমা করতে হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এর সঙ্গে কোনো কাগজ আপনাদেরকে জমা করতে হবে না, শুধুমাত্র ফর্ম পূরণ করবেন, সই করবেন এবং জমা দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আপনাদের একটা প্রশ্ন, তাহলে কাগজ কখন দেখাতে হবে? যদি ম্যাপিং না হয়, যদি কোনো আপনার তথ্যতে গণ্ডগোল থেকে থাকে, বা কোনো যদি আপনাদের সন্দেহ মনে হয় অফিসের নির্বাচন কমিশনের, তখন আপনার বাড়িতে ইআরও থেকে নোটিশ আসবে হিয়ারিংয়ের জন্য। তখন আপনাদেরকে সমস্ত রকম অরিজিনাল কাগজ নিয়ে হিয়ারিংয়ের জন্য যেতে হবে, তখনই একমাত্র আপনাদেরকে কাগজ নিয়ে যেতে হবে। তাছাড়া ফর্ম যখন জমা দেবেন তখন কোনো কাগজ আপনাদেরকে এই ফর্মের সঙ্গে দিতে হবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য